ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি 2 এর চ্যাপ্টার 5 অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড এবং তাদের কিছু ব্যবহার। আমরা শুরুতেই অর্গানোমেটালিক কম্পাউন্ড আমরা লিখেছি, দেখো এখানে আমাদের বোর্ডে লেখা আছে। অর্গানোমেটালিক কম্পাউন্ড সম্পর্কে অল্প করে একদম কেমিস্ট্রির ভাষায় লেখা আছে আর কি। অর্গানোমেটালিক হচ্ছে অর্গানিক কম্পাউন্ড এবং মেটাল, এই দুইটার মিশ্রণ যদি থাকে, মিশ্রণ মিন্স হচ্ছে এই দুইটা যদি একসাথে থাকে তাহলে সেটাকে বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। তবে অবশ্যই জৈব যৌগ এবং ধাতু যদি একসাথে থাকলেই কেবল হবে না, তার মধ্যে আরও কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশন হচ্ছে জৈব যৌগের কার্বন এবং ধাতু এই দুইটার মধ্যে সরাসরি বন্ডেড থাকতে হবে। সরাসরি বন্ড যদি থাকে, বন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাহলে অর্গানোমেটালিক বা জৈব ধাতু যদি তোমাকে প্রশ্ন করে যে অর্গানোমেটালিক কম্পাউন্ড কি বা জৈব ধাতু যৌগ কি, তাহলে সেটা আমরা বলতে পারি কি, কোনো একটি যৌগের কার্বন এবং ধাতু যদি সরাসরি কোনো বন্ধন থাকে তাহলে সেটাকে বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, আমরা একটা উদাহরণ আমরা লিখেছি, দেখো এরকম হতে পারে যে এটা হচ্ছে কার্বন, এর চারপাশে কিছু একটা গ্রুপ আছে, অন্যান্য কিছু সরাসরি বন্ডেড টু মেটাল, এটাকে এভাবে মেটাল লিখতে পারি অথবা এম লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি কার্বন মেটাল। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে অবশ্যই সেখানে কার্বন এবং ধাতুর মধ্যে সরাসরি বন্ধন থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই মেটালটা অনেক ধরনের মেটাল হতে পারে। আমরা লিখেছি, দেখো মেটাল হতে পারে কি, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, মার্কারি, লেড, টিন ইত্যাদি ইত্যাদি আর কি। ঠিক আছে, এই সব ধরনের মেটাল হতে পারে। আমাদের সিলেবাসে সবগুলো নাই আর কি, কয়েকটা আছে, সেগুলো আমরা আলাপ করবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি কি, অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড কি, যদি কোনো যৌগের কার্বন এবং মেটাল সরাসরি বন্ডেড থাকে তাহলে সেই ধরনের যৌগকে বলা হয় অর্গানোমেটালিক যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতু যৌগ। ঠিক আছে, যদি আমরা কিছু উদাহরণ দিই, কি কি ধরনের যৌগ, আমাদের পরিচিত অনেক ধরনের যৌগ আছে। আমাদের পরিচিত অনেক ধরনের যৌগ আছে, যেটা আমরা সবচেয়ে পরিচিত গ্রিগনেট রিয়েজেন্ট RmGx। ঠিক আছে, এটা আমাদের পরিচিত। এর বাইরেও আর অনেক আছে, যেমন আমরা যদি উদাহরণ দিই, কি হতে পারে, মিথাইল লিথিয়াম, জিঙ্ক, ডাইইথাইল জিঙ্ক, এটা হচ্ছে মিথাইল লিথিয়াম, এটা হচ্ছে ডাই ইথাইল জিঙ্ক। তারপরে হতে পারে ট্রাইথাইল অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ইথাইল গ্রুপ। অ্যালুমিনিয়াম, টেট্রাইথাইল লেড, TeL বলি আমরা, এটা সরাসরি মুখে টেট্রাইথাইল লেড। ঠিক আছে, তাহলে লিথিয়ামের যৌগ মিথাইল লিথিয়াম, জিঙ্কের যৌগ ডাইইথাইল জিঙ্ক, অ্যালুমিনিয়ামের যৌগ ট্রাইথাইল অ্যালুমিনিয়াম, লেডের হচ্ছে টেট্রাইথাইল লেড। এর বাইরে হতে পারে আরও অনেক ধরনের হতে পারে, পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি যৌগ হতে পারে। আর অবশ্যই অর্গানোমেটালিক কম্পাউন্ড অবশ্যই অ্যালকাইল এবং অ্যারাইল দুই ধরনের হতে পারে। আমাদের হচ্ছে বেনজিন চকের সাথেও আমাদের যুক্ত থাকতে পারে। যেমন আমরা যদি একটা দেখাই সরাসরি, এটা হচ্ছে কিরকম, ম্যাগনেসিয়াম, তাহলে এটাকে আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলতে পারি, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই ধরনের আমাদের হচ্ছে থাকতে পারে। ঠিক আছে, এরপরে আরো অনেক ধরনের আছে, আমরা জাস্ট কিছু সিম্পল কিছু উদাহরণ দিলাম, যে উদাহরণগুলো আছে আমাদের অতি পরিচিত বিভিন্ন সময়। তাহলে মিথাইল লিথিয়াম, ডাই ইথাইল জিঙ্ক, ট্রাইথাইল অ্যালুমিনিয়াম এবং টেট্রাইথাইল লেড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি ধরনের যৌগ হতে পারে। এখন আমাদের আরো কিছু পরিচিত আছে যেখানে মেটাল আছে এবং অর্গানিক কম্পাউন্ড আছে, যেগুলো হচ্ছে হবে কিনা। যেমন আমরা দেখি
এটা হচ্ছে সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। এই দুটো যৌগের মধ্যে মেটালও আছে এবং কার্বনও আছে। তাহলে এই ধরনের যৌগগুলো অর্গানোমেটালিক হবে কি না? অ্যান্সার হচ্ছে সরাসরি না, এগুলা নট অর্গানোমেটালিক, অর্গানোমেটালিক নয়। কেন? কারণ আমাদের অর্গানোমেটালিক হওয়ার শর্ত হচ্ছে যে অবশ্যই সেখানে কার্বন এবং মেটালের বন্ধন থাকতে হবে। এটার বন্ধন কিরকম? CH3ONA, মানে অক্সিজেনের সাথে সোডিয়াম বন্ধন, ফলে এটা নয়। এটার ক্ষেত্রে এরকমই বন্ধন কিরকম? COONA, এটার ক্ষেত্রে অক্সিজেনের সাথে মেটাল বন্ধন, ফলে এগুলা অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়, ঠিক আছে। এই ধরনের যত যৌগ আছে একটাও অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়, ঠিক আছে। তাহলে অর্গানোমেটালিকের আমাদের হচ্ছে শর্ত হচ্ছে অবশ্যই কার্বন এবং মেটাল অবশ্যই বন্ধন থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এদের বন্ধন চরিত্র কেমন। আমাদের যে অর্গানোমেটালিকগুলো বলতেছি আমরা, তাদের বন্ধন চরিত্র মানে হচ্ছে সেগুলো কেমন আয়নিক বা সমযোজী বা কেমন আসলে, সেই বন্ধন চরিত্রগুলো নিয়ে আমরা কথা বলি। এটা যদি আমরা হেডলাইন দিই আয়নিক ক্যারেক্টার, মানে আয়নিক বৈশিষ্ট্য বা আয়নিক চরিত্র কেমন, যে আমাদের আমরা বন্ধন বললাম সেটা কেমন, আমরা যদি একটু লিখে দেব। এটা হচ্ছে 0% আয়নিক, 100% আয়নিক, পার্শিয়াল আয়নিক। আমাদের কার্বন মেটাল বন্ড সেটা কেমন হবে? সেটা কি পুরোপুরি আয়নিক হবে, না পুরোপুরি সমযোজী হবে, না ইন বিটুইন 100 and 0% হবে? এটা হচ্ছে আমাদের এখনকার বিষয়। তো অবশ্যই 100% বা 0% আয়নিক কোনোটাই হবে না, এর মাঝামাঝি কোনো একটা হবে, পার্শিয়াল আয়নিক, এটাই হবে। বিষয় হলো যে আসলে কতটুকু আয়নিক হবে, কোনটা বেশি আয়নিক হবে, কোনটা কম আয়নিক হবে বা সমযোজী হবে, সেটা নিয়ে আমাদের কথা। আমাদের মেটাল যেটা ব্যবহার হবে এই আমাদের যে অর্গানোমেটালিক যৌগ, সেখানে মেটাল কোনটা ব্যবহার হচ্ছে আর কি, মেটাল কোনটা আমাদের থাকতেছে তার উপর নির্ভর করে এটা কম আয়নিক না বেশি আয়নিক বা সমযোজী, এইগুলো হচ্ছে আমাদের নির্ভর করে। যেমন আমাদের যদি বলি পটাশিয়াম, সোডিয়াম, এই ধরনের উচ্চ তড়িৎ ধনাত্মক যে মেটাল যারা, তারা যখন একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডে উপস্থিত থাকবে, এরা হচ্ছে যৌগটাকে অনেক বেশি আয়নিক করে দিবে আর কি, অনেক বেশি আয়নিক, তুলনামূলক অনেক বেশি আয়নিক করে দিবে। আর আয়নিক যখন করে দিবে তখন এরা করবে কি, আয়নিক হওয়া মানে হচ্ছে এটা অনেক বেশি সক্রিয় আর কি, ঠিক আছে। সক্রিয় মানে হচ্ছে বিক্রিয়া বেশি করবে আর কি, ঠিক আছে। তাহলে পটাশিয়াম, সোডিয়াম বা এই ধরনের উচ্চ তড়িৎ ধনাত্মক যে মৌলগুলো, এরা যখন কোনো একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থাকবে, এরা হচ্ছে যৌগটাকে অনেক বেশি সক্রিয় করবে। কেন? এরা হচ্ছে তুলনামূলক অনেক বেশি আয়নিক থাকবে আর কি। আয়নিক থাকবে হচ্ছে এরা হচ্ছে অনেক বেশি সহজে বিক্রিয়া করতে চায়, এরা সক্রিয়তা অনেক বেশি আর কি। তো এরা যখন অর্গানোমেটালিক, তাহলে এই ধরনের এরা যখন উপস্থিত থাকবে কোনো একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডে, এরা অনেক বেশি সক্রিয়, এরা বাতাসে থাকলে আনস্টেবল থাকবে, পানির সাথে খুব সহজে বিক্রিয়া করবে, এরা সহজে ভোলাটাইল হবে না, মানে উদ্দায়ী হবে না, এবং এরা হচ্ছে নন পোলার দ্রাবক যারা আর কি। নন পোলার দ্রাবক মিনস হচ্ছে জৈব দ্রাবক, যেমন বেনজিন বা এই জাতীয় যে নন পোলার দ্রাবক যারা আর কি, তা সেখানে এরা হচ্ছে দ্রবীভূত হবে না। কেন? কারণ এরা তুলনামূলক বেশি আয়নিক ক্যারেক্টার থাকবে, আর আয়নিক ক্যারেক্টার থাকতে বলছে তারা ওই আয়নিক বা পোলার দ্রাবকে দ্রবীভূত হতে চাবে আর কি, ঠিক আছে। তাহলে কোন ধরনের, যদি এই ধরনের উচ্চ তড়িৎ ধনাত্মক মেটাল উপস্থিত থাকে, তারা হচ্ছে যৌগটাকে আয়নিক করে দেয়, তুলনামূলক বেশি আয়নিক ক্যারেক্টার বানিয়ে দেয়, ফলে এরা হচ্ছে অনেক বেশি সক্রিয়। আবার পটাশিয়াম, সোডিয়ামের বদলে যদি বলি যে লেড বা মার্কারি, এরা যখন কোনো একটি অর্গানোমেটালিক কম্পাউন্ডের উপস্থিত থাকে, এরা আবার তুলনামূলক কম তড়িৎ ধনাত্মক, অনেক কম তড়িৎ ধনাত্মক, এরা যখন কোনো একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডে উপস্থিত থাকে, এরা যৌগটাকে আয়নিক ক্যারেক্টার অনেক কম হয়, মানে সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি হয় আর কি, ঠিক আছে। ফলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে হচ্ছে এরা হচ্ছে
আহ, এরা হচ্ছে তুলনামূলক ওই আমাদের যেটা একটু আগে বললাম পটাশিয়াম সোডিয়াম থাকলে যা হবে তারা জাস্ট উল্টো ক্যারেক্টার। যেমন এরা হচ্ছে বাতাসে তুলনামূলক সুস্থিত, ঠিক আছে। তারপরে এরা হচ্ছে উদ্দায়ী, এরা পানির সাথে সহজে বিক্রিয়া করে না, নন পোলার দ্রাবকে এরা দ্রবীভূত হতে চায়, ঠিক আছে। এবং এরা হচ্ছে তুলনামূলক কম সক্রিয়, ঠিক আছে, তুলনামূলক অনেক কম সক্রিয় এবং স্টেবল আর কি, যৌগটা কম মানে সহজে বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে। তাহলে এই আয়নিক ক্যারেক্টার বা আয়নিক ক্যারেক্টারের পার্সেন্টেজ কতটুকু সেটার উপর নির্ভর করে কোনো একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডটা হচ্ছে সক্রিয় হবে মানে বিক্রিয়া করবে সহজে না কম সহজে বিক্রিয়া করবে সেটা আমরা বলতে পারি। তাহলে ইলেকট্রোপজিটিভ যখন থাকবে তখন তারা বেশি আয়নিক, বেশি সক্রিয়, আর কম ইলেকট্রোপজিটিভ যখন থাকবে মেটালগুলো তখন হচ্ছে তারা কম সক্রিয় এবং হচ্ছে তারা তুলনামূলক স্টেবল, ঠিক আছে। তাহলে এই আয়নিক বৈশিষ্ট্য এখান থেকে তোমার যদি কোশ্চেন আসে, ব্যাখ্যামূলক কোশ্চেন আসলো যে পটাশিয়াম দিয়ে একটা অর্গানোমেটাল কম্পাউন্ড, লেড দিয়ে একটা অর্গানোমেটাল কম্পাউন্ড, এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয়, কে পানিতে বিক্রিয়া করতে চাবে সহজে, কিংবা কে বেশি ভোলাটাইল, কে কম ভোলাটাইল, এখান থেকে অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। জাস্ট 3-4 লাইনের একটা উত্তর যে এই বিষয় এখানে হচ্ছে এটা হলো ইলেকট্রোপজিটিভ বেশি, এটা ইলেকট্রোপজিটিভ কম, পরে এটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার কম, আয়নিক ক্যারেক্টার বেশি, ইত্যাদি ইত্যাদি। এগুলো বললে সহজে তুমি ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে অরবিটাল স্ট্রাকচার, আমাদের যে অর্গানোমেটাল কম্পাউন্ডগুলো, orbital structure of CEM আমাদের যে কার্বন মেটাল বন্ড এর অরবিটাল স্ট্রাকচারগুলো কি হবে, সেই স্ট্রাকচার থেকে আমাদের অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। অরবিটাল স্ট্রাকচারগুলো আমরা যদি ব্যাখ্যা করতে পারি তাহলে সেখান থেকে বন্ডটা, তোমাকে প্রশ্ন করা হয় যে সি কে মানে কার্বন পটাশিয়াম বন্ড শক্তিশালী কেন, বা কার্বন লিথিয়াম শক্তিশালী কেন বা কম শক্তিশালী কেন, ইত্যাদি। এগুলো কেন কম সক্রিয় কেন, কম শক্তিশালী কেন, কার্বন লেড বন্ধনটা বেশি শক্তিশালী কেন, এগুলো ব্যাখ্যা করতে চাইলে আমাদের এই অরবিটাল স্ট্রাকচারটা অবশ্যই প্রয়োজন হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা তিন ধরনের তিনটা মৌলের বা তিনটা ধাতুর তিনটা যৌগ নিই, সেখান থেকে আমরা ব্যাখ্যা করি। লিথিয়ামের একটা যৌগ, ম্যাগনেসিয়ামের একটা যৌগ এবং হচ্ছে লেডের একটা যৌগ, এই তিনটি যৌগের সাথে আমরা কম্পেয়ার করে আমরা হচ্ছে ফাইনালি সে মানে হচ্ছে ওখান থেকে ব্যাখ্যা করতে পারবো অনেকগুলো, ঠিক আছে। প্রথমে আমরা যদি কার্বন লিথিয়াম এর স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে চাই, কার্বন লিথিয়ামের অরবিটাল স্ট্রাকচারটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সেখান থেকে আমাদের কার্বন লিথিয়াম, কার্বনের আমরা জানি কার্বনের অরবিটাল কি, হাইব্রিড অরবিটাল। কার্বন যখন বন্ধন গ্রহণ করে তখন হাইব্রিড অরবিটাল sp3 হাইব্রিডাইজেশন থাকে কার্বনের, sp3 হাইব্রিডাইজেশন আমরা যদি দেখি, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যেকটা হলো sp3 আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে s অরবিটাল। এটা হচ্ছে কার্বন, এই sp3 হাইব্রিড অরবিটাল 1 2 3 4টা, আর তিনটা হচ্ছে s অরবিটাল, হাইড্রোজেনের s অরবিটাল সাথে, তাহলে মিথাইল আর কি, মূল কথা হলো মিথাইল। এটা হচ্ছে c, এটা এর সাথে যখন লিথিয়াম হবে, লিথিয়ামের আমরা জানি লিথিয়ামের হচ্ছে শেষ করে বলতে 2s1 আর এটা মানে s অরবিটাল আর কি, ফলে এর সাথে একটা s অরবিটাল মানে লিথিয়ামের একটা s অরবিটাল লিথিয়ামের হচ্ছে বন্ড হবে, লিথিয়ামের s অরবিটাল বন্ড হয়ে এরকম আর কি। তাহলে কার্বন এবং লিথিয়াম যখন হবে বন্ড হবে, কার্বন এবং লিথিয়াম যখন একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড তৈরি করতে যাবে তখন হচ্ছে কার্বনের একটা sp3 অরবিটাল এবং লিথিয়ামের একটা s অরবিটাল সরাসরি ওভারল্যাপ হবে আর কি, ওভারল্যাপ হয়ে কার্বন লিথিয়াম বন্ধন হবে আর কি, ঠিক আছে। এই বন্ধনটা কতটুকু শক্তিশালী সেটার উপর নির্ভর করে আমাদের হচ্ছে এটা সক্রিয় বা বেশি সক্রিয় না কম সক্রিয় এগুলো নির্ভর করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে এস অরবিটাল যেটা আছে সেটা হচ্ছে অনেক বেশি ডিফিউজড আর কি, ডিফিউজ মানে হচ্ছে অরবিটালটা হচ্ছে অনেক বেশি বিস্তৃত আর কি, ঠিক আছে। আর ডিফিউজড যখন হবে আর কি এস অরবিটাল অনেক বেশি, যেহেতু প্রত্যেকটার মধ্যে আমরা যখন ব্যাখ্যা করব প্রত্যেকটাতে কার্বন কমন, কার্বনটা হচ্ছে sp3 অরবিটালটা কমন, এটার হিসাব না করে আমরা হচ্ছে কার্বনের সাথে কে যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে আমরা ব্যাখ্যাটা করবো আর কি।
যেহেতু এস অরবিটাল হচ্ছে লিথিয়ামের এস অরবিটাল অনেক বেশি ডিফিউজড, যে কোনো এস অরবিটাল অনেক বেশি ডিফিউজড ইলেকট্রন, ফলে এই ওভারল্যাপটা হচ্ছে অনেক তুলনামূলক অনেক কম হয়। ওভারল্যাপটা হচ্ছে তুলনামূলক অনেক কম হয়, আর তুলনামূলক কম হওয়া মানে হচ্ছে তাদের বন্ধনটা তুলনামূলক অনেক দুর্বল হয়। তাহলে এস অরবিটাল লিখি আমি, যদি এস অরবিটাল ডিফিউজড হওয়ার কারণে, বা ইংরেজিটা ভাবি ডিফিউজ হওয়ার কারণে sp3s বন্ধন sp3s ওভারল্যাপ কম হয়, ফলে বন্ধন কম শক্তিশালী হয়। কম শক্তিশালী হওয়া মানে চলে সহজে ভেঙে ফেলা যায়, ফলে সক্রিয়তা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এস অরবিটাল লিথিয়ামের এস অরবিটাল যখন এই কার্বনের sp3 অরবিটালের সাথে ওভারল্যাপ হতে যায় তখন হচ্ছে তুলনামূলক কম, অনেক কম ওভারল্যাপ হয়। ওভারল্যাপ কম হওয়ার কারণ কি? কারণ এস অরবিটাল হচ্ছে অনেক বেশি ডিফিউজ, মানে বিস্তৃত আর কি অরবিটালটা, ফলে এই ওভারল্যাপ হচ্ছে অনেক কম, আর কম মানে হচ্ছে তাদের মধ্যে বন্ধনটা দুর্বল আর কি, ফলে এরা হচ্ছে সহজে এদের ভেঙে ফেলা যায় এবং হচ্ছে এরা সক্রিয়, বেশি সক্রিয় হয়। ঠিক আছে, তাহলে এবং এদের পোলার বৈশিষ্ট্য অনেক বেশি, আয়নিক ক্যারেক্টার অনেক বেশি থাকে আর কি। ঠিক আছে, ফলে এদের থেকে সহজে ভাঙা যায় এবং এদের সক্রিয়তা অনেক বেশি আর কি। এটা হচ্ছে কার্বন লিথিয়াম। যদি কার্বন লিথিয়াম না থেকে কার্বন ম্যাগনেসিয়াম হয়, কার্বন ম্যাগনেসিয়াম যদি আমরা বলি, তাহলে ম্যাগনেসিয়ামে আমাদের যদি বলতে চাই কার্বন লেখা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখতে চাই, আমাদের ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসের শেষে যদি এই কার্বনের মতোই হয়, যেটা কি ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 12টা, তাহলে এটা পরবর্তীতে s3sp1 একটা করে 3sp, সে বন্ধন করার সময় সে এইভাবে হচ্ছে sp থাকে আগে। ঠিক আছে, হাইব্রিড অরবিটাল তৈরি হয়, sp হাইব্রিড অরবিটাল তৈরি হয় ম্যাগনেসিয়ামের। ফলে যখন sp এই ম্যাগনেসিয়াম sp, আমরা জানি কি sp হাইব্রিড অরবিটালগুলো আমরা জানি কি একদমই 180 ডিগ্রি আর কি। দুইটা sp যদি আমরা বলি, এটা যদি একটা sp হয়, একটা sp, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হলো ম্যাগনেসিয়াম, এদিকে একটা এদিকে একটা, তাহলে 180 ডিগ্রি কোণ করে থাকে আর কি। তাহলে 180 ডিগ্রি কোণ করে থাকে এরকম একটা ম্যাগনেসিয়ামের একটা ম্যাগনেসিয়াম এদিকে যে আমরা দিলাম না। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে কার্বনের sp3 আর এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের sp। তাহলে ম্যাগনেসিয়ামের sp হাইব্রিড অরবিটাল এবং কার্বনের sp3 হাইব্রিড অরবিটাল যখন ওভারল্যাপ হয় তখন তুলনামূলক ওই আগেরটার চেয়ে কার্বন লিথিয়ামের থেকে অনেক বেশি ওভারল্যাপ হয়। কেন? কারণ এখানে হচ্ছে শুধু s নাই, 100% s নাই, এখানে হচ্ছে 50% s 50% p। ঠিক আছে, ফলে তুলনামূলক কম ডিফিউজড sp হাইব্রিড অরবিটালটা শুধু s অরবিটালের থেকে কম ডিফিউজড, ফলে ওভারল্যাপটা অনেক তুলনামূলক একটু বেশি হয় ওটার চেয়ে, ফলে এটা তুলনামূলক একটু শক্তিশালী, ফলে এটা কম সক্রিয় কম্পেয়ার টু কার্বন লিথিয়াম। ঠিক আছে, তাহলে যেহেতু sp অরবিটালে s ক্যারেক্টার, s চরিত্র কম, তুলনামূলক কম, ফলে ওভারল্যাপ বেশি হবে, তুলনামূলক বেশি হবে, ফলে বন্ধনও তুলনামূলক শক্তিশালী হবে। আর বন্ধন শক্তিশালী হওয়া মানে কি? বন্ধন শক্তিশালী হওয়া মানে হচ্ছে এর সক্রিয়তা কম, মানে সহজে বিক্রিয়া করতে যাবে না, এর পোলার ক্যারেক্টার কম, মানে হাইব্রিড ক্যারেক্টার তুলনামূলক কম হবে। ঠিক আছে, তাহলে কার্বন ম্যাগনেসিয়াম বন্ড যখন গ্রহণ করবে তখন কিভাবে হবে? কার্বনের sp3 আর ম্যাগনেসিয়ামের এই যে sp, এই দুইটা ওভারল্যাপ হবে, আর ওভারল্যাপ হইতে গেলে বন্ধনটা তুলনামূলক বেশি শক্তিশালী হবে। কেন? কারণ ওভারল্যাপটা বেশি হয়। ওভারল্যাপ বেশি হওয়ার কারণ কি? কারণ এখানে s চরিত্র কম, s চরিত্র কম হলে মানে ডিফিউজ কম হয়। ঠিক আছে, ফলে ওভারল্যাপটা বেশি হবে, আর ওভারল্যাপ বেশি হবে মানে বন্ধন শক্তিশালী, আর বন্ধন শক্তিশালী হওয়া মানে হচ্ছে তার হচ্ছে সক্রিয়তা তুলনামূলক কম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কার্বন ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আচ্ছা, আর গেল
শক্তিশালী মানে আরেকটা বিষয় পোলারিটিও বেশি আর কি, তুলনামূলক পোলারিটি। তাহলে এখান থেকে কত ধরনের ব্যাখ্যা আসতে পারে? সেটা হচ্ছে সক্রিয়তা কার বেশি, মানে কে বেশি বিক্রিয়া করবে, পোলার ক্যারেক্টার কার বেশি, তারপর হচ্ছে বন্ধন কার শক্তিশালী ইত্যাদি, এই অনেক ধরনের ব্যাখ্যা আসতে পারে। তাহলে কার্বন লিথিয়ামের চেয়ে কার্বন ম্যাগনেসিয়াম বন্ধন শক্তিশালী, তারপর হচ্ছে পোলার ক্যারেক্টার বেশি, পোলার ক্যারেক্টার হচ্ছে কম, সরি পোলার ক্যারেক্টার তুলনামূলক কম, ঠিক আছে, কারণ বন্ধন শক্তিশালী মানে পোলার ক্যারেক্টার কম। আর এটা হচ্ছে বন্ধনের ওভারল্যাপও কম হবে, ঠিক আছে, ওভারল্যাপে এটা তুলনামূলক বেশি হবে, ঠিক আছে। আর কার্বন লিথিয়ামে ওভারল্যাপ হচ্ছে কম হয় ফলে। তাহলে এখান থেকে এ ধরনের ব্যাখ্যা আসতে পারে। আচ্ছা, আরেকটা যদি আমরা বলি কার্বন লেড, আমাদের যদি বলি যে কার্বন লেড কিরকম অরবিটাল স্ট্রাকচার যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কার্বন লেডের যদি আমরা অরবিটাল স্ট্রাকচার ব্যাখ্যা করতে চাই, যেটা লেড আমরা জানি যে 4 নম্বর গ্রুপের মূল্য, এবং সেখানেও sp3 হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিড অরবিটাল তৈরি হয়। তো ফলে লেডের একটা sp3 হাইব্রিড অরবিটাল আর কার্বনের একটা sp3 হাইব্রিড অরবিটাল, লেড ধরি আমরা, লেড এগুলা যাই তো কিছু একটা আছে আর কি। তাহলে লেড এর sp3 অরবিটাল এবং কার্বনের sp3 অরবিটাল যখন হচ্ছে ওভারল্যাপ হবে, তখন হচ্ছে তুলনামূলক আরও বেশি ওভারল্যাপ হবে, ফলে বন্ধনটা আরও বেশি শক্তিশালী হবে আর কি, ঠিক আছে। কেন ওভারল্যাপ বেশি হবে? কারণ প্রথমটা আমরা বলেছিলাম সেখানে লিথিয়াম ছিল, লিথিয়ামের এস ছিল হচ্ছে 100% মানে এখানে শুধু এস ছিল আর কিছু ছিল না। পরবর্তী যখন আমরা বললাম এসপি ম্যাগনেসিয়ামের, সেখানে একটা এস একটা পি, মানে 50% এস 50% পি, ঠিক আছে। ফলে ওখানে হচ্ছে এস এর ক্যারেক্টার 100% থেকে কমে গেছে। আর যখন আমরা sp3 বলছি লেডের, এই sp3 হচ্ছে এখানে এস ক্যারেক্টার হচ্ছে 25% আর কি, আর 75% হচ্ছে পি ক্যারেক্টার। আর কারণ হচ্ছে 1 আর 3 4, মানে 100% যদি আমরা চিন্তা করি, এস ক্যারেক্টার হচ্ছে 25%, তার মানে এইটার এস ক্যারেক্টার আরও কমে গেছে। আর এস ক্যারেক্টার আরও কমে যাওয়া মানে হচ্ছে সেটা আরও কম ডিফিউজড, আর কম ডিফিউজড মানে হচ্ছে সেটা ওভারল্যাপ বেশি হবে, আর ওভারল্যাপ বেশি হওয়া মানে সেটা হচ্ছে শক্তিশালী বন্ধন হবে, আর শক্তিশালী বন্ধন হওয়া হচ্ছে সেটা হচ্ছে পোলারিটিও তুলনামূলক আরও কমে যাবে আর কি, মানে আয়নিক ক্যারেক্টার কমে যাবে, সমাজিক বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে আর কি, ঠিক আছে। তাহলে যদি এখানে আমরা যদি ব্যাখ্যা লিখতে বলে, তাহলে লিখতে পারি এইভাবে যে যেহেতু লেড এর যে অরবিটাল হাইব্রিড অরবিটাল sp3, সেই sp3-তে এস ক্যারেক্টার তুলনামূলক অনেক কম, ওগুলো হচ্ছে কম্পেয়ার টু কার্বন লিথিয়াম, কার্বন ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ফলে কম ডিফিউজড, আর কম ডিফিউজড মানে হচ্ছে সেখানে ওভারল্যাপ বেশি, ওভারল্যাপ মানে বেশি মানে হচ্ছে বন্ধন শক্তিশালী হচ্ছে, তার মানে পোলারের কম পোলার, কম আয়নিক ক্যারেক্টার, সামাজিক বৈশিষ্ট্য বেশি আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আমাদের অরবিটাল স্ট্রাকচারগুলো কীভাবে আমাদের এই যে মেটালিক কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডগুলোর বৈশিষ্ট্যের উপর ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আমি যদি দিই তোমাদের, দেখো তোমরা একটু ব্যাখ্যা করবো তোমরা নিজেরাই। মনে করো বললাম মিথাইল লিথিয়াম, আমি যেটা বললাম এটাই ম্যাগনেসিয়াম, মনে করো ম্যাগনেসিয়ামের যে কোনো একটা যৌগ, মনে করো RMgX ধরো এরকম, আর এটা হচ্ছে টেট্রাইথাইল লেড, TEL। টেট্রাইথাইল লেড মানে হচ্ছে লেডের চারদিকে 4টা ইথাইল গ্রুপ আর কি, ঠিক আছে। এদের মধ্যে যদি আমি বলি যে এদের মধ্যে তুমি কে বেশি সক্রিয় ব্যাখ্যা করতে হবে, কে বেশি সক্রিয়, কার CM বন্ধন বেশি শক্তিশালী, কার্বন মেটাল বন্ধন বেশি শক্তিশালী, কার আয়নিক ক্যারেক্টার চরিত্র বেশি, আয়নিক চরিত্র কার বেশি কার কম, ঠিক আছে। কে বেশি পোলার, কত ধরনের বোঝায়, কে বেশি পোলার, এই সব ধরনের ব্যাখ্যা এখান থেকে আমরা অলরেডি বলে ফেলছি আর ঠিক আছে। এগুলো তোমরা একটু মিলিয়ে নেবা, মিলিয়ে নিলে হচ্ছে এখান থেকে যত ধরনের ব্যাখ্যা আসবে তুমি হচ্ছে ব্যাখ্যাগুলো করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যদি লিথিয়াম না দিয়ে তুমি পটাশিয়াম দেয় কীরকম আর কি, এর ম্যাগনেসিয়াম না দিয়ে জিঙ্ক না দিলে একটু কাছাকাছি, ঠিক এরকম হচ্ছে তুমি হচ্ছে ব্যাখ্যাগুলো করবা, ঠিক আছে।
আচ্ছা, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের কথাবার্তা। তারপরে এখন আমাদের একদমই স্পেসিফিক বিষয়গুলোতে চলে যায়। এখান থেকে আমাদের যে ধরনের প্রশ্নগুলো আছে এই ব্যাখ্যামূলকগুলো শুরুতে আসে, অরবিটাল স্ট্রাকচার দিয়ে, আয়নিক ক্যারেক্টার দিয়ে ইত্যাদি এগুলো ব্যাখ্যাগুলো আসে। তাহলে আমাদের একদম পরিচিত একটি যৌগ গ্রিগনার কম্পাউন্ড, সেখানে আমরা যাই গ্রিগনার রিয়েজেন্ট। এটাকে গ্রিগনার, কোনো বইয়ে গ্রিনার লেখা আছে, গ্রিগনার লেখা আছে, যেটা যে উচ্চারণ অসুবিধা নেই, আমরা যে মূল কথা হলো যে এটা হচ্ছে আমাদের জৈব যৌগের অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ একটি যৌগ বা রিয়েজেন্ট। কেন? কারণ এই গ্রিগনার রিয়েজেন্ট তৈরির পরে অনেক 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 কম্পাউন্ড, জৈব যৌগের অনেক কম্পাউন্ড নতুন করে তৈরি করা সম্ভব হয়েছে, যেগুলো হচ্ছে খুব সহজে আর কি। ঠিক আছে। আচ্ছা, ভিক্টর গ্রিগনার নামে একজন বিজ্ঞানী প্রথম এটা তৈরি করেন। আর এই তৈরি করার কারণে দেখা গেলো যে জৈব যৌগের যত ধরনের কম্পাউন্ড আছে, মানে যত ধরনের কার্যকরীমূলক কম্পাউন্ড আছে, তার প্রায় সবই হচ্ছে এই গ্রিগনার রিয়েজেন্ট থেকে বা অর্গানোমেটালিক কম্পাউন্ড থেকে তৈরি করা যাচ্ছে। এই অবদানের জন্য 1912 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে। এই গ্রিগনার রিয়েজেন্ট আমরা জানি এইরকম আর কি, RMGX। এখানে আর হচ্ছে অ্যালকাইল হতে পারে, অ্যারাইল হতে পারে, তারপর হচ্ছে অ্যালকিনাইল হতে পারে, অ্যালকাইনাইল হতে পারে, ইত্যাদি হতে পারে। ঠিক আছে। আর এক্স যেটা, সেটা হচ্ছে অবশ্যই ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, মানে হচ্ছে হ্যালোজেনের সবগুলা মৌল নয়। ঠিক আছে। ক্লোরিনের কোনো গ্রিগনার রিয়েজেন্ট এখনো পাওয়া যায়নি, বলে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই তিন ধরনের মৌলের। আমরা যদি একদমই উদাহরণ নিয়ে যাই, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা হচ্ছে ভিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ। ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যালাইলে যদি আমরা যাই, এটা হচ্ছে অ্যালাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে CH3, এটা হচ্ছে প্রোপিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে। প্রোপিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, অ্যালাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, ভিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম। আমরা হচ্ছে এই সবগুলোর এক ধরনের একটা উদাহরণ। আরেকটা হচ্ছে অ্যারাইল, যদি আমরা সহজে অ্যারাইল মানে হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এরকম কিছু একটা উদাহরণ দিলে হয়। ঠিক আছে। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে আমরা যে যত ধরনের করবো তার একটা সিম্পল একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট আমরা জানি যে এটা হচ্ছে একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, এখান থেকে অনেক ধরনের কম্পাউন্ড তৈরি করা যায়, তার সিম্পল কিছু উদাহরণ আছে। ঠিক আছে। এখন গ্রিগনার রিয়েজেন্ট যখন আমরা তৈরি করতে যাব, এটা যখন আমরা প্রিপারেশন করতে যাব, তাও সেটা হচ্ছে প্রিপারেশনের একটা এটা হচ্ছে প্রিপারেশন কিভাবে তৈরি করা যায় সেটা যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমে অ্যালকাইল হ্যালাইড আর ম্যাগনেসিয়াম ড্রাই ইথার তৈরি হয়, ম্যাগনেসিয়াম অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা সিম্পল একটা রিঅ্যাকশন, মনে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথারের উপস্থিতিতে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের গ্রিগনার রিয়েজেন্ট। কিন্তু বাস্তবে বিক্রিয়াটা তৈরি করা, মানে এই বিক্রিয়াটা রান করানো বা এটা তৈরি করাটা এত সহজ নয়। ঠিক আছে। কারণ এই বিক্রিয়াটা যখন রান করাতে হয়, তৈরি করতে হয়, তখন সেখানে আমরা যত অ্যাপারেটাস ব্যবহার করব, সেই অ্যাপারেটাসগুলো অ্যাবসলিউটলি 100% ময়েশ্চার ছাড়া হতে হবে। মানে মানে এক অনুপরিমাণে যদি বাতাস বা পানি ইত্যাদিতে থাকে, তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে রান করানো বা পিওর কিছু তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে। আর এটা অবশ্যই ড্রাই হতে হবে, সদ্য প্রস্তুত হতে হবে। ঠিক আছে। কেন? কারণ যে যদি ময়েশ্চার থাকে বা বাতাস থাকে বা কিছু একটা থাকে, তাহলে সে করবে কি, এই যে আমাদের এটা তৈরি হলো, এর সাথে আবার বিক্রিয়া করে এটাকে ভেঙে গেলে ফলে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেখানে যে অন্য ইম্পিউরিটি থাকে, ওই ইম্পিউরিটি করবে কি, এটাকে ভেঙে দিবে। এটা ভেঙে দিলে তাহলে আমরা যেটা চাচ্ছি আর এটা হচ্ছে না আর কি। ঠিক আছে।
দেখা গেলো আমরা চাচ্ছি হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সেটা ভেঙে যায় মিথেন হয়ে যাচ্ছে বা অন্য কিছু হয়ে যাচ্ছে। ফলে অবশ্যই সেটা অ্যাবসলিউটলি ড্রাই হতে হবে, যে অ্যাপারেটাসগুলো থাকবে এবং হচ্ছে ইথার এবং অন্যান্যগুলোকে অবশ্যই কোনোভাবে সেখানে ময়েশ্চার, বাতাস বা পানি ইত্যাদিতে কিছু থাকা যাবে না আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের তৈরি আছে। এখন তৈরি যখন আমরা করবো, এটার আমাদের একটা হচ্ছে মেকানিজম আছে আর কি, প্রিপারেশনের একটা মেকানিজম আছে, এটা বলি আজকে আমরা শেষ করবো। আমরা বিক্রিয়া রিয়েজেন্ট তৈরি যখন করবো, সেই তৈরি কীভাবে এটা তৈরি হয়, সেই তৈরিটার হচ্ছে একটা মেকানিজম আমরা যদি বলি, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটাই হচ্ছে অ্যাকসেপ্টেড, বিশ্বব্যাপী সবাই অ্যাকসেপ্টেড হচ্ছে যে ফ্রি রেডিক্যাল মেকানিজমটা। ঠিক আছে, তাহলে আমরা দিচ্ছি কি আরএক্স এবং ম্যাগনেসিয়াম, অ্যালকাইল এবং ম্যাগনেসিয়াম। তাহলে তৈরি হচ্ছে কি প্রথমে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং হচ্ছে অ্যালকেন, আর এবং আর যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হয়, আর ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। ঠিক আছে, এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হলো, সে করে কি আবার ওই ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, ওখানে ভিতরে যদি ম্যাগনেসিয়াম ধাতু আছে ওর সাথে বিক্রিয়া করে আর কি, বিক্রিয়া করে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম হ্যালাইড ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল এটা এর উপরে ডট, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, দুইটা তৈরি হয়। আচ্ছা, এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো আর কি, তো সে করে কি আবার ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে তৈরি হয়, সেখানে তৈরি হচ্ছে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল এবং ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, খেয়াল করো, আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অ্যালকেন তৈরি হলো। এই যে ম্যাগনেসিয়াম হ্যালাইড, সেগুলো কি এখানকার এই ম্যাগনেসিয়াম ধাতুর সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইডের একটা ফ্রি রেডিক্যাল, আর এই ফ্রি রেডিক্যাল আবার করে কি যে অ্যালকেন, আচ্ছা অ্যালকাইল হ্যালাইড এর সাথে বিক্রিয়া করে আলাদা হয়ে যায় এবং তৈরি হয় অ্যালকাইল ফ্রি রেডিক্যাল। এই যে দুইটা ফ্রি রেডিক্যাল, অ্যালকাইল ফ্রি রেডিক্যাল এবং ম্যাগনেসিয়াম হ্যালাইড ফ্রি রেডিক্যাল, এরা যুক্ত হয়ে ফাইনালি আমাদের যে প্রোডাক্ট তৈরি হয় হচ্ছে RMgX। এটা হচ্ছে আমাদের সেই গ্রিক রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে তোমাকে অনেক সময় প্রশ্ন পরীক্ষা যদি এভাবে আসে যে গ্রিক রিয়েজেন্ট তৈরির মেকানিজম দেখাও, তাহলে এইগুলো লিখতে হবে, সাথে এক লাইন করে বাংলা লিখতে হবে। শুধু এটা লিখে দিলে দেখা গেলো মার্কস যদি 4 থাকে তাহলে 1 মার্কস কমিয়ে দিবে আর কি। তাহলে বাংলার সাথে বাংলাটা লিখে দিতে হবে আর কি, এই তৈরি বাংলা বা ইংরেজি যেটা এগুলো ভাষা আর কি। আর যদি তুমি শুধু ভাষা লেখো আর এগুলো না লেখো, 0 মার্কস দেবে আর কি। অবশ্যই তোমাকে রিয়াকশনটা বেশি গুরুত্বপূর্ণ, ভাষাটা হচ্ছে জাস্ট তোমাকে ফুল মার্কস পাওয়ার জন্য লিখতে হবে আর কি। ঠিক আছে, আমাদের যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে, সেই অ্যালকাইল গ্রুপগুলোর মধ্যে মানে অ্যালকাইল হ্যালাইডগুলো, সেগুলোর মধ্যে কোনটা বেশি হচ্ছে আমাদের তৈরি করবে আর কি, রিয়েজেন্ট তৈরি করবে বেশি, অ্যালকাইল আয়োডাইড